জীবন উপভোগ করাটা একেবারে নিজের হাতে। ও জিনিস কেউ শিখিয়ে দিতে পারবে না। সামান্য একটু খুঁজে বেছে নিন, বাকিটা গা ভাসিয়ে দিন। দীঘার উৎসাহ পার করে পশ্চিমে ওড়িশার দিকে সোজা গিয়ে বিচিত্রপুর। তালসারির পরে কিলোমিটার 4 পার করলেই অঘোর জঙ্গল, নিজের মতো মগ্ন। ভার্জিন বিচে লাল কাঁকড়াদের গুটি গুটি চলাফেরা। সুবর্ণরেখার গা ঘেঁষে বেরিয়ে এসে চেহারায় সুন্দরবনের রূপ চুরি করেই বেড়ে উঠেছে বিচিত্রপুরের এই ম্যানগ্রোভ বিচ। তাই ওড়িশার অরণ্য দপ্তরের এক বুক অক্সিজেন মেশানো খণ্ড বিচিত্রপুর এবারের আমাদের গন্তব্য। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি বিচিত্রপুর। 30 বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে উঠব। আমাদের আরেকজন সফর সঙ্গী, তাদের ফ্যামিলি অলরেডি এসে গেছে। আমরা তাই জন্য ভীষণ তাড়াহুড়োতে রয়েছি, এগোচ্ছি। আমাদের বাড়ির কাছটাতে বৃষ্টি না হলেও আরও কিছুটা এগোতে দেখি মেঘের ঘন ঘটা। ভালো মতো বৃষ্টি পড়ছে, কয়েক জায়গায় জলও জমে গেছে। এই বৃষ্টি মুখর দিনে এক অজানা বাদাবনের খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। না, সুন্দরবন নয়, বলতে পারেন মিনি সুন্দরবন। বিচিত্র এই জায়গার নাম বিচিত্রপুর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল দেবশ্রী ট্রাভেল ডায়েরি। ওই যে ব্রিজটা দেখলেন, রূপনারায়ণ নদীর ওপর দিয়ে কোলাঘাট পৌঁছে গিয়েছি এতক্ষণে আমরা। এবারে জলযোগ সেরে নেওয়ার পালা। জলযোগে কার কি মেনু সেই নিয়ে চলছে গভীর জল্পনা কল্পনা। আমাদের এই ঘন্টাখানেক মতো লাগলো গাড়ি থেকে কোলাঘাট এসে পৌঁছাতে। আবার আমরা খেয়ে দিয়ে নিয়ে আমাদের জার্নি শুরু করব। আমাদের ব্রেকফাস্ট কচুরি তরকারি চলে এসেছে, সঙ্গে রয়েছে চা। বালাসোর থেকে গন্তব্যে পৌঁছতে গেলে আপনার দূরত্ব পড়বে 100 কিলোমিটার। সুতরাং রেলপথে গন্তব্যে পৌঁছতে গেলে নামতে হবে জলেশ্বর স্টেশনে। সেখান থেকে দূরত্ব 50 কিলোমিটার। জাগ্রত শীতলা মন্দির নাচিন্দা, তারই পাশ দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে এগিয়ে চললাম নিউ দীঘার দিকে। ওই দেখুন তারই গেট সামনে। গন্তব্যে পৌঁছে 40 টাকা দিয়ে পার্কিং স্লিপ কেটে আমরা এগিয়ে চললাম সমুদ্রের দিকে। বিচিত্রপুরে আসলে আমাদের চেক ইন টাইম দুপুর 12টা। তাই সকলে মিলে স্থির করলাম কয়েকটা সমুদ্রের বিচ ঘুরে নিয়ে অবশেষে পৌঁছবো বিচিত্রপুর। এটা নিউ দীঘা বিচ। অসম্ভব ভিড়, এর আগে আর যাওয়া যাচ্ছে না, যদিও এখন জোয়ার আছে, জলের স্রোত ঢেউয়ের স্রোত প্রচণ্ড বেশি, কিন্তু ভিড়ের কারণে আর এগোচ্ছে। এই যে নিউ দীঘা বিচ, রং বেরঙের ছাতা, মানুষের ভিড়, খেলনার দোকান, খাবারের দোকান, কি নেই সেখানে। এই সময়টা জোয়ার। আসলে এই জনসমুদ্র অতিক্রম করে এই দুপুর রোদে সমুদ্রের জলে পা ভেজাবার ইচ্ছে বিন্দুমাত্র হলো না। রোদের তেজও বেশ প্রখর, অতএব দূর থেকেই সমুদ্রকে চোখের দেখাটুকু দেখে দিয়ে আবার গিয়ে উঠে পড়লাম গাড়িতে। এবার রওনা দেব উদয়পুর বিচ। এই দিকটা তুলনামূলক ফাঁকা বলেই মনে হচ্ছে। কলকাতা থেকে সরাসরি এই উদয়পুর বিচের দূরত্ব 170 কিলোমিটার মতো। যদি সড়ক পথে সরাসরি এখানে যান, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে হলদিয়া এক্সপ্রেসওয়ে হয়ে প্রথমে পৌঁছতে হবে নন্দকুমার। তারপর কন্টাই বাইপাস হয়ে দীঘা থেকে সরাসরি পৌঁছে যান এই বিচে। ট্রেনে গেলে দীঘা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার। জানতে পারলাম উদয়পুরের সমুদ্র সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই নাকি বড় মনোরম। অন্যান্য সি বিচের মতন এখানেও ছিল সি ফুডের স্টল, আরও ছিল ডাবের দোকান। সমুদ্রের যা স্রোত, একে জোয়ারের সময় দুই বন্ধুকে তাই সমুদ্রের ধারে পাশে যেতে বারণ করা হয়েছে।
মনের দুঃখে হাত ধরাধরি করে তাই ঢেউ কখন পায়ে এসে লাগবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হোটেল থেকে মুঠোফোনে খবর এলো আমাদের লাঞ্চ রেডি। অতএব এইবার সেই দিকেই এগিয়ে চললাম আমরা। চেক ইন করতে হবে এবার তাড়াতাড়ি। আমাদের হোটেল যাওয়ার পথে রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। মধ্যিখান দিয়ে ধূসর পিচ ঢালা পথ, দুপাশে সবুজের সমারোহ, আর মাথার উপর নীলচে আকাশ, কোথাও কোথাও সাদা সাদা ছেঁড়া ছেঁড়া মেঘ। এদিকটায় বৃষ্টি নেই ঠিকই, গরম বেশ ভালোই, এই 37-38 ডিগ্রি মতো হবে, কিন্তু প্রকৃতির রূপের ছটায় গরমটা যেন সেরকম ভাবে তীব্র বলে মনে হচ্ছে না। এমন সবুজের সমারোহ দেখে যেন চোখেরও আরাম। বিচিত্রপুর বাজার পেরিয়ে রাস্তাটা সরসর করে বাঁ হাতে নেমে গিয়েছে। কিছু দূর পরপর ছোট জনপদ, 2-4 ঘর মানুষের বসবাস, পানের বরজ, ধানের গোলা গায়ে গায়ে, বড় এক একটা উঠোন পেরিয়ে শরিকি ঘর। ভাঙা বেড়ার পাটকাঠির চেহারা দেখে তল্লাটের বয়স মালুম হবে। সেসব ছাড়িয়ে আরও দক্ষিণে রাস্তা গিয়ে ধাক্কা খাবে জঙ্গলের বাঁকে। মোড় ঘুরলেই 3 রাস্তার মাথা। আরও পূবে ঘুরে রাস্তাটা ক্রমশ সরু হয়ে নেমে গিয়েছে বালিময় ম্যানগ্রোভের রাস্তায়। আমরা অবশ্য সেদিকটায় না গিয়ে এসে পৌঁছলাম বিচিত্রপুর নেচার ক্যাম্প। এখানে রুম বুক করতে গেলে প্রথমেই ইকো ট্যুরিজমের ওয়েবসাইটে যাবেন। সেখান থেকে ডেস্টিনেশন ড্রপ বক্সে গিয়ে সিলেক্ট করে নেবেন বিচিত্রপুর নেচার ক্যাম্প। লোকেশন স্বাভাবিকভাবে বিচিত্রপুর। এখানে বলে রাখি অ্যাকোমোডেশন টাইপ 2 রকম, একটা টেন্ট আর একটা নর্মাল এসি কটেজ। বর্ষাকালে অবশ্য টেন্টের ফেসিলিটি অ্যাভেলেবল থাকে না। বাকি 2টো কলম ভরে নিয়ে সরাসরি বুকিং করে নিন অতি সহজেই। এখানে এসি কটেজের সংখ্যা মোট 4টি, ব্রেকফাস্ট সহ ট্যারিফ 3500 টাকা। চেক ইন টাইম দুপুর 12টা, তবে চেক আউট টাইম সকাল 10টা। এই এসি কটেজগুলি 2 জনের জন্য হলেও এক্সট্রা একজনকে অ্যালাউ করা হয়, তার জন্য এক্সট্রা 1000 টাকা দিতে হয়। আমার ভিডিওটি পজ করে নিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি চোখ বুলিয়ে নিতে পারেন একবার। কটেজ ছাড়াও রয়েছে আরও 6টি এসি টেন্ট। আসুন দেখিয়ে দিই এদের ক্যাম্পাসটা কিরকম। স্টিলের ফটক পেরিয়ে দুপাশে সবুজের সমারোহ আর নিকোনো মেটে পথ, দুপাশে লিলির ঝোপ, দূরে অবশ্য ঝাউবন। এই হলো বিচিত্রপুর নেচার ক্যাম্প। দীর্ঘ যাত্রাপথে আমরাও কিছুটা ক্লান্ত, তবে বেড়াতে গিয়ে দীর্ঘক্ষণ বিশ্রাম নেওয়ার পরিকল্পনা আমাদের নেই মোটেই। আমাদের 12:30টার মধ্যে ক্যাম্পে পৌঁছানোর কথা ছিল। এখন তো সময় প্রায় 1:30টা। লাঞ্চ রেডি হয়ে গেছে বলে এর মধ্যে ফোনও এসে গেছে প্রায় 2-3 বার। তাই যত তাড়াতাড়ি সম্ভব কটেজে পৌঁছে আমরা কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে খেতে চলে যাব সরাসরি। সামনে যেটা দেখছেন ওটা রিসেপশন। রিসেপশনে গিয়ে প্রথমে চেক ইন ফর্মালিটি করে নিতে হবে। রিসেপশন আর ডাইনিং এর মাঝামাঝি জায়গাটায় নিয়মাবলীগুলো স্পষ্ট করে লেখা রয়েছে। সঙ্গে মিললেও পোষ্যদের বাড়তি আতিথ্য আর বিস্কিট পাওয়ার জন্য খানিক কৃতজ্ঞতা প্রকাশ। এবার রুমে যাব, রুমগুলো আপনাদের দেখাবো, দেখতে থাকুন আমার ভিডিও। আপনাদের তো আগেই বলেছি বর্ষাকালে টেন্ট বন্ধ থাকে, তবে বর্ষা কেটে গেলে পরবর্তীকালে অন্য সময়ও যদি আসতে চান টেন্ট অনায়াসে বুক করতে পারেন। এই হলো আমাদের কটেজে যাওয়ার রাস্তা। প্রথমটা ছেড়ে অর্থাৎ কটেজ 1 ছেড়ে আমাদের জন্য অ্যালট করা হয়েছে কটেজ 2 এবং কটেজ 3। আসুন আপনাদের দেখিয়ে দিই কটেজের বাইরেটা এবং ভেতরটা।
রুমগুলো এসি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে দেওয়া রয়েছে পেডেস্ট্রিয়াল ফ্যান। তো একটা জিনিস আপনাদের জানিয়ে রাখলাম, সিলিং ফ্যানের সুবিধে কিন্তু এই কটেজগুলোতে নেই। বাহ, টাওয়েলটাকে ফোল্ড করে কি সুন্দর হাঁস বানিয়েছে দেখেছেন। ঘর বেশ বড়সড়। ওই দিকটাতে খাট এবং স্টাডি টেবিল, তার সঙ্গে সোফা ছিল একটা। এই দিকটাতে রয়েছে একটা আলনা আর ড্রেসিং টেবিল, আর তার পাশেই ওয়াশরুম। প্রত্যেক ঘরে ঘরে রয়েছে স্ট্রিক্ট টাইম টেবিল। খাওয়া দাওয়া আপনাকে ডাইনিংয়ে গিয়ে করতে হবে, রুম সার্ভিস এখানে অ্যাভেলেবেল নয়। ঘরের মধ্যে একটা টেলিভিশনও আছে। দরজা খুলেই সুন্দর লন, সবুজের সমারোহ। রিসর্টের চারপাশ ঘেরা সুনিবিড় ঝাউবন। এইটা হলো ইকো ট্যুরিজমের ডাইনিং হল। আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি এখানে। ডাইনিং রুমে ঢুকতেই নজরে পড়লো এখানকার ফিক্সড মেনু চার্ট। ভাজার মধ্যে রয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ওপরে আবার পেঁয়াজ ভাজা দিয়ে গার্নিশ করা রয়েছে, পাঁপড় ভাজা, আর ভাত, মাছ, ডাল, তরকারি, স্যালাড। দারুণ লাঞ্চ। লাঞ্চ সেরে আমরা এবার এগিয়ে যাব বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারির দিকে। তার আগে আসুন আলাপ করে নিই এখানকার সভাপতি শ্রী বলরাম পাত্রের সঙ্গে। বলরাম পাত্র বিচিত্রপুর নেচার ক্যাম্পের সভাপতি আছেন। আমি এখান থেকে, আপনারা যারা আসছেন আমাদের এখানে দেখছেন আতিথ্যতাটা কেমন আছে। যদি কিছু ত্রুটি থাকে তাহলে আমাদের ছেলেগুলোকে সাজেশন দিন, সেগুলো আমাদের মিটিংয়ে সেগুলো কার্যরে নিশ্চিত সুধার করব। যদি আমাদের থেকে এখানে কিছুটা মিসম্যানেজমেন্ট থাকে সেগুলো আপনাদের নিশ্চিতভাবে আমাকে বললে তার সুধার নিশ্চিত করব। আপনারা সবাই মিলে এখানে আসুন, এখানকার বিচিত্রপুরের প্রকৃত বিচিত্রের কেমন নীড়া সেগুলো দেখিয়ে কি আপনারা উপভোগ করুন, এইটুকু বলার আছে আমাদের কাছে। রিসর্ট থেকে গাড়ি করে আমরা এইমাত্র পৌঁছলাম জেটি ঘাটে। এখান থেকেই বোটে করে আমরা যাব সেই বাদাবনে। রাস্তা শেষে গিয়ে খাড়ির মুখে উড়িষ্যা ফরেস্টের টিকিট কাউন্টার। 1000 টাকার 6 আসন বা 1200 টাকার 8 আসনের স্পিড বোট ভাড়া পাওয়া যায় এখানে। তবে আমরা যেহেতু উড়িষ্যার ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্পে রয়েছি, পুরো ব্যাপারটাই বিনামূল্যে আমাদের। বুনো কুল আর কাঁটা গাছের ঝোপ পেরিয়ে গিয়ে অবশেষে অ্যামাজনের অববাহিকা। পৌঁছে গেছি বোটিং পয়েন্ট। এখানে ইকো ট্যুরিজমে আমরা যে রয়েছি, যেখানে স্টেতে রয়েছি, সেখান থেকে একটা বোট রাইড নিয়ে আমরা সেটার জন্য যাচ্ছি। আর বোট এলে চোখ বুজে পা টিপে টিপে গিয়ে তাতে বসা। কলম্বাস যাত্রা শুরু হলেই সত্যি বলছি, ক্যামেরা মোবাইল হাতে যা থাকবে ছুঁড়ে ফেলে দিয়ে জলে হাত ডুবিয়ে দিন, না হয় বসে থাকুন চোখ বুজে। বোট ছুটবে আপন মনে। আস্তে আস্তে নোনা খাড়ির মুখ চওড়া হতে হতে খুলে যাবে ম্যানগ্রোভ অরণ্যের দুয়ার। নিস্তব্ধে মুঠো মুঠো বাতাস এসে মুখে লাগবে। প্রাণ ভরে সে অক্সিজেন নিলেও মনে হবে এত সম্পদের কিছুই সঙ্গে নিয়ে যেতে পারলাম না। রুদ্ধশ্বাসে ছুটে আসা আমাদের বোট এসে থামলো এক বিরাট চরে। আমরা চরটাতে নেমে পড়তেই আরেক দল যাত্রী চেপে বসলো আমাদের বোটটাতে। ফিরে যাবে তারা। জায়গাটায় জনবসতি নেই। সাইনবোর্ড দেখে মনে হলো বাগরোলের আনাগোনা রয়েছে এখানে। টানা সমুদ্রের খাড়ি বেয়ে আস্তে আস্তে দুপাশের জলে নুয়ে পড়া ম্যানগ্রোভ যেন নতজানু হয়ে বিচিত্রপুরে আমাদের স্বাগত জানাচ্ছিল। জলের সঙ্গে গাছেদের এই কানাকানি এক অদ্ভুত দৃশ্য রচনা করে। পথের ফাঁকে ফাঁকে দড়ির দোলনা সাজিয়ে রেখেছে ওড়িশার অরণ্য দপ্তর। একটু বসুন, জিরোতে জিরোতে মিঠে হাওয়ায় চোখ বুজে আসবে। যে শহর থেকে গিয়েছেন তার ঠিকানা আর এক মুহূর্তের জন্য মনে রাখতে ইচ্ছে করবে না। প্রকৃতিকে যারা প্রকৃতই বেহিসেবি ভালোবাসেন তাদের সে দেবে দুহাত ভরে। শরৎ, হেমন্ত বা বসন্ত এখানে আসা সেরা সময়। আর অবশ্যই জেনে নেবেন জোয়ারের সময়। সেই সময় ধরেই স্পিড বোট চলাচল করে এখানে। রোজ একই সময় জোয়ার আসে না, প্রতিদিন 1 ঘন্টা করে সময় পিছয়। মাঝির কাছেই জেনে নিতে পারেন এ চরাচরের চরিত্র। ভরা জোয়ারে এখানে পা ডুবিয়ে বহুদূর হাঁটু জলে চড়ে ফিরে বেড়ানো যায়।
পৃথিবীর সবচেয়ে মোটা দাগের তুলি দিয়ে আদিগন্ত ক্যানভাসে কেউ যেন বাউল নাচ এঁকে রেখে গিয়েছে। হাওয়ায় দোলে না, জলে নরম হয় না, কঠিন চোখে চেয়ে থাকে কেবল। আকাশের দিকে চেয়ে থাকা রাশি রাশি শুকনো শ্বাসমূলের মৃত কিছু গাছ তারা। সুন্দর এই আইল্যান্ড, যদি না আসেন সত্যি আপনি মিস করবেন। আরব সাগরের তীরে যেন নোনা জলে পা ডুবিয়ে নির্বাসনে বসেছিল প্রদীপের জিন, তার গা যেন নীল রঙে চোবানো। ফের কোনো এক বোটে সেই পথেই ফেরার তোড়জোড়। জানা গেল ফিরতি পথের অন্তিম স্পিড বোট এটাই। অতএব কাল বিলম্ব না করে আমরাও চেপে বসলাম। ফিরতে হবে রিসর্টে। দিন আর রাতের সন্ধিক্ষণটা এখানে বড়ই মোহময়। সূর্যের রূপও এ তল্লাটে ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। সবুজ ম্যানগ্রোভের নিরাসক্ত আকাশের দিকে অবিরাম চেয়ে রইলাম আমরা। বুঝলাম ম্যানগ্রোভকে আর আঁকড়ে ধরলে আজ আমাদের চলবে না। তাই অস্তমিত সূর্যের সোনালী জলরাজিকে ঠেলে আমরা এগিয়ে চললাম পাড়ের দিকে। এইবার আমরা 9.5 কিলোমিটার মতো অতিক্রম করে এসে পৌঁছলাম তালসারি। তালসারিতে তখন ভাটা। উদয়পুর বিচ থেকে দূরত্ব 7 কিলোমিটার। তালসারির এই সমুদ্র সৈকতে এক সময় নাকি ছিল সারি সারি তাল গাছ, তারই থেকে জায়গার নামকরণ। তালসারি সৈকতের অদূরে সুবর্ণ রেখা মিশছে বঙ্গোপসাগরে। সকাল সকাল গেলে তালসারির সমুদ্র সৈকতে সারি সারি মাছ ধরার নৌকো ফিরে আসতে দেখা যায়। সেখান থেকে 100 টাকার বিনিময় বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছে লাল কাঁকড়ার বীজ দেখতে। আমরা অবশ্য যাইনি। আমরা ওখানটাতেই বসে যেটুকু লক্ষ্য করা যায় লাল কাঁকড়াদের গতিবিধি ওখানে বসেই নজর করতে থাকলাম। আর অপেক্ষা করতে লাগলাম সন্ধে নামার জন্য। কারণ চন্দনেশ্বর মন্দিরের সন্ধ্যা আরতি দেখে তবেই আমরা হোটেলে ফিরব। আসুন এবার দর্শন করি দেবাদিদেব মহাদেবের। উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত বিখ্যাত এই চন্দনেশ্বর মন্দির। সেখানেই সন্ধ্যা আরতি দেখব ঠিক করেছি আজ। দীঘা স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার মতো। বর্গী আমলের এই মন্দিরের বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। এই মন্দিরে পুজো দিতে গেলে কমিটিতে নাম লেখাতে হয়। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান লোককথা। সেসব কথা আর আজ বলছি না। এখানে নাট মন্দির চত্বরের সামনেই নন্দী মহারাজের অবস্থান। ওড়িয়া বর্ষপঞ্জির প্রথম দিনে এক বিশাল বার্ষিক মেলা আয়োজন করা হয়। এই সময় ভক্ত সমাগমে উপচে পড়ে মন্দির চত্বর। 13 দিন ধরে চলে এই মেলা। কলিঙ্গ স্থাপত্যের এক অন্যতম নিদর্শন এই চন্দনেশ্বর মন্দির। সাদা মার্বেলের উপাসনালয়তে হিন্দু পুরাণের গল্প এবং ভাস্কর্য উপস্থাপিত হয়েছে। এখানকার শিবলিঙ্গ স্ব-উদ্ভূত অর্থাৎ স্বয়ম্ভূ। ভক্তদের জন্য এই মন্দিরের সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রবেশের জন্য যথারীতি কোনো মূল্য লাগে না। ভোলানাথ দর্শন সেরে আমরা ক্রমশ এগোলাম জগন্নাথ মন্দির এবং মাতৃ দর্শন। অষ্টধাতুর দুর্গা মূর্তিটাও ভারী সুন্দর। এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে একটি পবিত্র কুণ্ড। সেই কুণ্ডেই নাকি প্রতি বছর চড়কের সময় পাওয়া যায় 3টি পবিত্র কাঠ। তারপর নাকি সেই কাঠ নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। সন্ধেবেলা হোটেলে ফিরে সুস্বাদু কাঁকড়া আর মুখরোচক পাকোড়া মন ভরিয়ে দিল। ততক্ষণে সন্ধ্যের আলো জ্বলে উঠেছে আমাদের কটেজগুলোতেও। আসুন ঘুরে দেখাই কেমন লাগছে দেখতে। রাত 9:30 বাজতেই আমরা সবাই এগিয়ে পড়লাম ডাইনিং রুমের দিকে। কারণ সারাদিনের ধকলে ক্লান্ত সকল। ডিনার প্ল্যাটারে রয়েছে
ভাত, ডাল, আলু ভাজা, তরকারি এবং ডিমের কারি। এখানে কিন্তু চিকেন বা মাটন সার্ভ করা হয় না। প্রভাতী রবির ছটায় নতুন দিনের সূচনা বিচিত্রপুরে। গুড মর্নিং। এখনও আমরা রয়েছি ইকো ট্যুরিজমের রিসর্টে। আজকে সকালে আমরা খুব একটা বেরোইনি। আজকে সকালে আমরা মূলত রিসর্টেই ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের একদিনের ট্রিপই ছিল এখানে। সি বিচগুলো ছাড়া বিশেষ কিছু দেখার নেই। আর একটা মন্দির আছে, সম্ভব হলে সেটাতে যাব। আর এখানটাতেই থাকবো, রেস্ট নেব। আর খানিক বাদে 10টার সময় এখানে চেক আউট। এখানে আসলে যদি আপনি যেদিন চেক আউট সেদিন যদি এক্সট্রা পেমেন্ট করেও ভাবেন যে আপনি লাঞ্চ করে বেরোবেন, সেটা আসলে পসিবল নয়, কারণ সেটা এখানে অ্যালাউড নয়। সুতরাং লাঞ্চটা আমরা ডিসাইড করেছি বাইরেই করব। আজকে সোজা চলে যাবো। এই দেখুন, সকাল সকাল আবারও আদুরে পোষ্যর অভিবাদন। ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টি এবং কলা। আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে রিসর্ট থেকে বেরোচ্ছি। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই গিয়ে পৌঁছলাম জ্যান্ত মাছের অজানা ঠিকানায়। পথে পড়ল চাঁদবালি কীর্তনিয়া মাছ বাজার। বিচিত্রপুর থেকে 5 কিলোমিটার এগিয়ে যেতেই এর অবস্থান। দেখেছেন কি বিরাট এই শঙ্কর মাছটা, বোধহয় 7-8 কেজি হবে ওজনে। এ বাজারে পাইকারি দামে মাছ বিক্রি হয়। সমুদ্র থেকে মাছ ধরার ট্রলার ফিরলেই জেলেরা সোজাসুজি চলে আসেন এখানে। এখানেই বাছাই হয়, কেনা বেচা হয় পাইকারি মূল্যে। তারপর বরফ দিয়ে প্যাকিং করে চলে যায় বিভিন্ন জায়গায়। এবারের জায়গার নাম ভোগরাই। সেখানে ফুলবনি গ্রামে নৈকানী মাতা মন্দির। বেশ ভালো লাগলো দেখে, দাঁড়িয়ে পড়লাম অতএব। সময় প্রায় দুপুর 1টা, তাই মন্দিরের দরজা বন্ধ। অগত্যা বাইরে থেকে প্রণাম সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার আমরা ওল্ড দীঘা হয়ে এগিয়ে চলবো তাজপুরের দিকে। আমরা এইবার এসে পৌঁছলাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। সমুদ্রের নিচের জীবন্ত প্রাণীদের নিয়ে রয়েছে ভীষণ মনোগ্রাহী একটা অ্যাকোয়ারিয়াম। তবে সেখানে ছবি তোলা কঠোরভাবে নিষেধ, তাই মেরিন অ্যাকোয়ারিয়ামের ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকটায় গেলে অবশ্যই যাবেন, এটুকু আমার সাজেশন। আকাশ আর সমুদ্র যেখানে মিশে গেছে, যেখানে নীল রঙের বিভিন্ন শেড, সেই জায়গাতেই এসেছি এখন। ভিড়ভাড়টা অন্য বিচের তুলনায় অনেকটাই কম, বেশ সাজানো গোছানো। যদিও এখন দুপুরবেলা, তা সত্ত্বেও এসেছি আমরা এখন কলকাতার দিকেই ফিরবো। তার আগে শঙ্করপুর এবং তাজপুর হয়ে ফিরবো, কিন্তু এই মুহূর্তে এখন আছি শঙ্করপুর বিচে। রাজধানী শহর কলকাতা থেকে 185 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই শঙ্করপুরের সমুদ্র সৈকত। দীঘার থেকে দূরত্ব 14 কিলোমিটার মতো। তাই রেলপথে এখানে পৌঁছলে দীঘা স্টেশনে নেমে গেলেই সব থেকে সুবিধা হবে। ক্যাশরিনা বাগানে আচ্ছাদিত হোটেল, টুরিস্ট লজ সহ শঙ্করপুর বর্তমানে একটি সমুদ্র অবলম্বন হিসেবে গড়ে উঠেছে। আমরা এবার এগিয়ে চলেছি তাজপুরের দিকে। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার মতো, সময় লাগবেই 10-12 মিনিট। আমার পার্সোনাল অ্যাডভাইস হলো, যদি কেউ শঙ্করপুর থেকে তাজপুরের দিকে যান, অবশ্যই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাবেন। সমুদ্র সৈকতের গা ঘেঁষেই রাস্তা,
একেবারে ঝকঝকে। সঙ্গে থাকছে মেরিন ড্রাইভ এবং অপূর্ব সমুদ্র সৈকতের ভিউ। অবসর রিসর্ট তাজপুর। এই হোটেলেই আমরা দুপুরবেলাটা কাটাবো, খাওয়া দাওয়া করব, বিশ্রাম নেব এবং বিকেলবেলা যাত্রা শুরু করব কলকাতার উদ্দেশ্যে। যদি তাজপুরে এসে এই হোটেলে থাকতে চান, এর ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে শেয়ার করে দিন আপনার চেনা পরিচিতদের সঙ্গে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সিলেক্ট অল করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কোনো গন্তব্য নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। সকলে ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।